আজকে আমরা ইংরেজি ব্যাকরণের একটি আনকমন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো ক্যাটেনেটিভ ভার্বস, চেইন ভার্বস অথবা ক্যাটেনেশন অফ ভার্বস। সাধারণত ক্যাটেনেশন শব্দটি রসায়নের সাথে জড়িত, কিন্তু সেটি আবার ইংরেজি ব্যাকরণের সাথেও জড়িত, যদিও মূল আইডিয়া প্রায় একই রকম। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নেওয়া যাক। ক্যাটেনেটিভ ভার্ব কাকে বলে? The word catenative comes from Latin catina, meaning chain. তার মানে ক্যাটেনেটিভ শব্দটি ল্যাটিন শব্দ ক্যাটিনা থেকে আগত, যার অর্থ হলো চেইন বা শৃঙ্খলা। সাধারণত আমরা ক্যাটেনেটিভ ভার্বস বলতে ওই সমস্ত ভার্ব বলি যাদের পরে আমরা ইনফিনিটিভ অর্থাৎ 2+V1 এটা বসতে পারে, অথবা 2 ছাড়াও শুধু বেস ফ্রম সেটাও বসতে পারে, জেরান্ট বসাতে পারি, কিংবা অবজেক্ট প্লাস ভার্বের সাথে ইডি, আইএনজি, টু এগুলো বসতে পারি। সহজ কথাই হলো যে ক্যাটেনেশনকে একটা চেইন বোঝাচ্ছে, অর্থাৎ প্রথম যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বের পরে আমরা অন্য কোনো ভার্বও ব্যবহার করতে পারি। সাধারণত ভার্বের কমপ্লিমেন্টেশন নামের একটি কথা রয়েছে এবং ভ্যালেন্সি অফ ভার্বও রয়েছে। সো ক্যাটেনেশন ভার্ব সম্পর্কে যদি আপনারা একেবারেই বিস্তারিত খুব ভালো জানতে চান, তাহলে ভ্যালেন্সি অফ ভার্বস এবং আপনার ভার্বস কমপ্লিমেন্টেশন এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। কিন্তু আমরা আজকের ভিডিওতে সাধারণত ক্যাটেনেটিভ ভার্বসের কমপ্লিমেন্টেশনের একটা লিমিটেড আলোচনাতেই রাখার চেষ্টা করব। সাধারণত এই টপিকটা বিশাল, কারণ ভ্যালেন্সি অফ ভার্ব এবং কমপ্লিমেন্টেশন অফ ভার্বস এই টপিকটা একটি সিঙ্গেল ভিডিও অর্থাৎ 20 থেকে 30 মিনিটের একটি ভিডিওতে আলোচনা করা সম্ভবপর নয়। তাহলে প্রথমে শুরু করা যাক যে আমরা জানলাম যতটুকু যদি রিকেপ করি যে ক্যাটেনেশন যেটা হলো ল্যাটিন শব্দ ক্যাটিনা থেকে আগত, যার অর্থ হলো চেইন, এবং এটি সাধারণত ভার্বের কমপ্লিমেন্টেশন বোঝায়। অর্থাৎ একটি ভার্বের পরে আমরা টু বসাবো, নাকি আইএনজি বসাবো, নাকি অবজেক্ট প্লাস টু বসাবো, আইএনজি বসাবো, নাকি আপনার পাস্ট পার্টিসিপল বোঝাবো। তাহলে প্রথমে আমরা শুরু করি জেরান্ট ভার্ব দিয়ে। দেখা যায় যে জেরান্ট ভার্ব যেগুলো বলছি আমি, সেগুলো হলো সাধারণত ইংরেজিতে কিছু ভার্ব রয়েছে যাদের পরে আমরা আইএনজি যুক্ত করতে পারি, তাদেরকে আমি জেরান্ট ভার্ব বলছি। সাধারণত এগুলো হলো অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, পোস্টপোন, প্র্যাকটিস, কুইট, রিকল, রিকমেন্ড, রিগ্রেট, রিস্ক, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড। এরকম ভার্ব আরও রয়েছে, কিন্তু আমি যেগুলো বলেছি সেগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স। তাহলে ক্যাটেনেশনটা কিভাবে হয় একটু আপনারা লক্ষ্য করবেন যে এই সকল ভার্বের পরে আমরা আইএনজি যুক্ত করে দিচ্ছি, অর্থাৎ আমরা জেরান্ট করে দিচ্ছি। সেই জন্য আমরা বলছি যে এটাকে জেরান্ট ভার্ব আমরা বলতে পারি। ভার্বগুলো আবার আমি রিপিট করছি, সরাসরি আপনারা ক্লিপস টোফেলে এই ক্রম অনুসারেই দেওয়া আছে। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, পোস্টপোন, প্র্যাকটিস, কুইট, রিকল, রিকমেন্ড, রিগ্রেট, রিস্ক, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড। আপনারা এই ভার্বগুলো একটু মুখস্থ করে নেবেন অথবা প্রয়োগের মাধ্যমে শিখে নেবেন, কেননা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, লেটসে বিসিএস, ব্যাংক অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামসে আপনার এইসব ভার্ব থেকে মূলত প্রশ্নগুলো এসে থাকে। সো কিভাবে গঠিত হয় আমরা সাধারণত বলতে পারি স্টপ রাইটিং। যে স্টপের পরে আমরা আইএনজি যুক্ত করে দিচ্ছি, স্টপ রাইটিং, এটাই হলো ভার্বের ক্যাটেনেশন, অর্থাৎ চেইন ভার্ব, দুটো ভার্ব পরপর বসতেছে। সো এখানে অবজেক্ট কমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে, ওখানে হচ্ছে আমরা ভার্বের পরে আইএনজি যুক্ত করে দিচ্ছি। তারপরে আমরা যদি বলি যে আপনার অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, you should avoid talking to her, or you should avoid watching these types of movies, এরকম আমরা হলো বলতে পারি। অথবা আরেকটা শব্দ আমাদের হলো নেওয়া যায়, যেমন রিগ্রেট, আই থিঙ্ক আই ওন্ট রিগ্রেট ডুইং দ্য ওয়ার্ক, এই ধরনের সেন্টেন্স বানানো যাচ্ছে। তার মানে আমরা 3-4টা এক্সাম্পল সেন্টেন্স থেকে এটা দেখলাম যে এই সকল ভার্বের পরে যখন আমরা অন্য কোনো ভার্ব বসাচ্ছি তাহলে তখন আইএনজি হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা জেরান্ট ক্যাটেনেশন বলতে পারি। পরবর্তীতে আমরা যাচ্ছি ইনফিনিটিভ ভার্বে, অর্থাৎ
ইনফিনিটিভ বলতে আমরা যেটা বুঝি সেটা নিয়ে গ্রামারিয়ানদের মাঝে একটু প্রতর্ক বা কুতর্ক বা বিতর্ক রয়েছে। যেমনটা অনেকেই আমরা বাংলাদেশে ইনফিনিটিভ বলতে বুঝি 2+V1, এটাকে আমরা ফুল ইনফিনিটিভ বলতে পারি। কিছু কিছু গ্রামারিয়ান এটাকে বলতেছেন ফুল ইনফিনিটিভ অর্থাৎ 2+V1। আবার কেউ কেউ মনে করতেছেন যে ভার্বের যে বেস ফর্ম এটাই হলো ইনফিনিটিভ। ফর এক্সাম্পল আমি যদি বলি গো, খাম, এটাই ইনফিনিটিভ। আর 2+V1 যদি বুঝি টু গো, টু খাম, তাহলে এটাকে বলে ফুল ইনফিনিটিভ অথবা টু ইনফিনিটিভ। যাই হোক, আমরা ইনফিনিটিভ অর্থে 2+V1 কে ধরে নিচ্ছি প্রথাগতভাবে। সো এরকম কিছু প্রচলিত ভার্ব হলো অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, হেজিটেট, হোপ, ইন্টেন্ড, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, টেন্ট, থ্রেটেন্ড, ওয়েট, ওয়ান্ট। অর্থাৎ আমি আবারও রিপিট করছি, অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, হেজিটেট, হোপ, ইন্টেন্ড, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, টেন্ট, থ্রেটেন্ড, ওয়েট, ওয়ান্ট। অর্থাৎ এই সকল ভার্বের পরে অন্য যদি যে কোনো ভার্ব আসে তাহলে চেইনটা যেরকম হয়, ক্যাটেনেশনটা যেটা হয় সেটা হলো আমরা টু যুক্ত করি, 2+V1 যুক্ত করি। আমরা বলতে পারি আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু টক টু ইউ, তার মানে আমি তোমার সাথে কথা বলতে চাই। তাহলে ওয়ান্টের পরে আমরা কিন্তু এখানে 2+V1 বসাচ্ছি। আবার আমরা বলতে পারি যে হি ম্যানেজড টু পাস দ্য এসএসসি এক্সাম, তাহলে ম্যানেজ +2 আমরা কিন্তু বসাচ্ছি। তাহলে ম্যানেজ +2 যে বসালাম এটা হলো ক্যাটেনেশন, এটা হলো ইনফিনিটিভ ক্যাটেনেশন। তারপরে আমরা যে কোনো কিছু, ফর এক্সাম্পল এপিয়ার, ইউ এপিয়ার টু বি টায়ার্ড, ইউ এপিয়ার টু বি, তাহলে এপিয়ার +2+V, তার মানে এটা হলো এপিয়ারের পরে আমরা ইনফিনিটিভ ক্যাটেনেশন করছি। সো আপনি যদি বলেন যে অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেপ্ট, ফর এক্সাম্পল আমি বলতে পারি ও ইউ টেন্ড টু বি লেট, তুমি সবসময় দেরি করে আসো বা দেরিতে আসো, ইউ টেন্ড টু বি লেট। তাহলে টেন্ড +2+B এটা হলো ইনফিনিটিভ ক্যাটেনেশন। আবারও বলছি, আপনারা এইসব ভার্বগুলো হয় অনুশীলনের মাধ্যমে অথবা মুখস্থ করার মাধ্যমে আপনারা যেভাবে যে পারেন আপনাদেরকে মনে রাখতে হবে। ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামস তো আছেই, আর ইফ ইউ ওয়ান্ট ব্রাশ আপ ইউর ইংলিশ, সো ইউ হ্যাভ টু নো সাম বেসিক্স, ফান্ডামেন্টালস অ্যাবাউট ইংলিশ গ্রামার। বলছি না যে ইংলিশ গ্রামার জানতে হবে, ইটস নট আ মাস্ট। আপনারা জাস্ট শুধু একটু বেসিকটা এগুলো জানতে হবে, ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিটিভ এক্সাম, সো দ্যাট ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশনস অ্যাকচুয়ালি। যাই হোক, যেমনটা বলছিলাম, আমরা ইতিমধ্যে আপনার জেরান্ড ক্যাটেনেশন, ইনফিনিটিভ ক্যাটেনেশন আলোচনা করেছি। কিন্তু ভার্ব তো বিভিন্ন ধরনের আচরণ করে, এটাকে আমরা যেটাকে ভ্যালেন্সি বলি। দেখেন, যেমন ফর এক্সাম্পল আমি একটা ভার্ব নিলাম প্রেফার ভার্ব, তাই তো? প্রেফারের পরে কিন্তু আমরা টু যুক্ত করতে পারি। যেমন আমরা বলতে পারি যে আই প্রেফার রাইটিং টু লিসেনিং, এখানে কিন্তু আমরা আইএনজি যুক্ত করছি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি যদি বলি আই প্রেফার, তাহলে এখানে কিন্তু টু বসে, আই প্রেফার টু ডু দ্য ওয়ার্ক এখানে, তাহলে কিন্তু এখানে প্রেফারের পরে আইড লাগানোর কারণে, মানে আইড প্রেফার টু ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু টু বসাচ্ছি। আবার প্রেফারের পরে আমরা কিন্তু আবার এটাকে আপনার যেটাকে বলি সাবজাংটিভ ভার্বস যেটাকে বলা যায়, যেটাকে সাবজাংটিভ ভার্ব, আবার কেউ কেউ এটাকে বলে সুয়েসিভ ভার্ব, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু বেস ফ্রম বসাই। আমেরিকান ইংরেজিতে আই প্রেফার ইউ নট ডু দ্য ওয়ার্ক, এই ধরনেরও আমরা বাক্য গঠন করতে পারি। প্রথম দুইটা হলো ক্যাটেনেশন, কিন্তু পরের যেটা বলেছি সেটা কিন্তু ক্যাটেনেশন না। অর্থাৎ আমরা ভার্বের ভ্যালেন্সি নিয়ে আলোচনা করতেছিলাম। সো আপনারা যখন কোনো ভার্ব শিখবেন তখন যে কোনো বিখ্যাত ডিকশনারি থেকে এই ভার্ব কত ধরনের আচরণ করে, বাক্যে কত ধরনের ব্যবহৃত হয়, সেইগুলো একটু জেনে নেবেন। পাশাপাশি আপনার যেটা আলোচনা করেছিলাম যে সাবজাংটিভ ভার্ব, admit, appreciate, avoid, complete, consider, delay, deny, discuss, enjoy, finish, keep, mention, miss, postpone, practice, quit, এই ভার্বগুলো একটু জেনে নেবেন। সাধারণত আমি আবারও রিপিট করছি, আপনার যে ভার্বগুলো সাধারণত আমরা সাবজাংটিভ ভার্ব হিসাবে ব্যবহার করি: অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রিফার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়ার, স্টিপুলেট, সাজেস্ট, আর্চ।
অর্থাৎ সাধারণত বলা হয় যে এদের পরে দ্যাট বসালে আমরা সাধারণত ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। ফর এক্সাম্পল আরেকটা বাক্য যদি আমরা দিই, আই রিকমেন্ড দ্যাট ইউ সি এ ডক্টর, অর আই রিকমেন্ড দ্যাট হি সি এ ডক্টর। এখানে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করছি না, এটা ভার্বের একটু স্পেশাল নিয়ম, যেটাকে আমরা সাবজাংটিভ ভার্ব বলি বা সুয়েসিভ ভার্ব বলি। যেটা আমি যেগুলো বললাম যে অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রেফার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, এগুলো সাজেস্ট, আর্চ, এই ভার্বগুলো আপনারা একটু মনে রাখবেন। এছাড়াও আরও অনেক ভার্ব রয়েছে, এগুলো জাস্ট একটু বেশি প্রচলিত দেখে এখানে উল্লেখ করলাম। যাই হোক, যেমনটা বলেছিলাম, কিছু কিছু ভার্ব রয়েছে যাদের পরে আমরা টুও বসাতে পারি অথবা আইএনজিও বসাতে পারি, মানে ইনফিনিটিভও বসাতে পারি অথবা জেরান্টও বসাতে পারি। সেক্ষেত্রে কিন্তু ভার্বের কিছু ক্ষেত্রে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়। প্রচলিত কিছু ভার্ব হলো বি, বিকাম, রিমেন, বিগিন, হেট, রিগেট, ক্যান স্ট্যান্ড, লাইক, স্টার্ট, কন্টিনিউ, লাভ, ট্রাই, ড্রেড, প্রেফার। আমি আবারও বলছি, বিগিন, হেট, রিগ্রেট, ক্যান স্ট্যান্ড, লাইক, স্টার্ট, কন্টিনিউ, লাভ, ট্রাই, ড্রেড, প্রেফার। অর্থাৎ এই সকল ভার্বের পরে যে ধরনের ক্যাটেনেশন হয় সেটা হলো আমরা আইএনজিও বসাতে পারি অথবা 2+V1 বসাতে পারি। ফর এক্সাম্পল আমি বলতে পারি, আই লাইক টু ওয়াচ হলিউড মুভিজ, অথবা এরকমও বলতে পারি, আই লাইক ওয়াচিং হলিউড মুভিজ, অথবা আপনার বিগিন, হেট, আই হেট টু টক টু হার, অথবা আমরা এইভাবে বলতে পারি, আই হেট টকিং টু হার। তাহলে দেখা যাচ্ছে যে এই ভার্বগুলোর পরে ক্যাটেনেশনটা দুভাবে হচ্ছে, অর্থাৎ আমরা এটার পরে 2+V1ও বসাতে পারি অথবা আমরা আপনার এখানে ভার্ব প্লাস আইএনজিও বসাতে পারি। তাহলে ক্যাটেনেশন কিন্তু এখানে হচ্ছে। আবার দেখা যায় যে তাহলে এই ভার্বগুলো আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবেন, যা এগুলো খুবই কমন আসে। মাঝে মাঝে আপনার টু বসতে পারে, আইএনজি বসতে পারে, তার মানে আইএনজি বসালাম, টু বসালাম, এটা যে ভুল, এটা যে কারেক্ট, মানে ইনকারেক্ট সেটা না, আপনাদের কিন্তু মনে রাখতে হবে। আমি আবারও ভার্বগুলো একটু রিপিট করছি, বিগিন, হেট, রিগ্রেট, ক্যান স্ট্যান্ড, লাইক, স্টার্ট, কন্টিনিউ, লাভ, ট্রাই, ড্রেড, প্রেফার। সো এই বিষয়গুলো আপনারা যখন একটু পড়বেন, সো এটা একটু আপনারা মনে রাখার হলো চেষ্টা করবেন, যাতে সহজে আপনারা এই বিষয়গুলো একটু আয়ত্ত করতে পারেন। তারপরে আপনার 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 হলো দেখা যায় যে আমরা সাধারণত ক্যাটেনাইজেশন, আপনার মডাল ভার্ব, এগুলোর কিন্তু ক্যাটেনেশন হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি ক্যাটেনেশন অফ মডাল ভার্বস বা সেমি মডাল ভার্বস, তো যেটাকে আমরা অক্সালারি বলি। সেটারও বিভিন্ন পার্থক্য রয়েছে, বিভিন্ন নুয়ান্সেসের নাইসটিস রয়েছে। এটা সাধারণত আমরা যেটা পড়ি বা এটা একটা মডাল ভার্বস বলতে আমরা যেটা বলি, যা শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরকম একেবারে মডাল ভার্ব। আমি সেমি মডালটা বলছি না। সেমি মডাল যেটা আমরা বলি যে নিড অথবা ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এই রকম, এদেরকে আমরা সাধারণত সেমি মডাল বলতে পারি। আর মডাল ভার্ব যেটা বলি, এগুলির সাথে আসলে জড়িত একটা টার্ম রয়েছে গ্রামারে, মডালিটি। এটা একদিন বিস্তারিত আলোচনা করব যে মডালিটি কাকে বলে। মডালিটির একটা ভিন্ন ধারণা, একটা গ্রামারের অ্যাডভান্সড টপিক এটা। এবং মডালিটির আন্ডারে যে আমরা যে পড়ি, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলোর কিন্তু একাধিক অর্থ রয়েছে। অর্থাৎ মে বা কুড, এগুলোর কিন্তু প্রত্যেকটা প্রায় 10 থেকে 15টা অর্থ রয়েছে। যেমন আপনার মানে আমরা মনে করি কি যে ক্যানের পাস্ট টেন্স হলো কুড, তাই তো, যে অতীতের কোনো সামর্থ্য বোঝালে কুড বসবে। কিন্তু এটা যদি আপনি জানেন তাহলে আপনার থিঙ্কিংটা লিমিটেড হয়ে যাচ্ছে, তাহলে আপনি কিন্তু ইংলিশ বলতে পারবেন না। হট ইফ আমি যদি বলি যে মানে ইট কুড বি রাইট, ওকে, অর ইউর গেস কুড বি রাইট, তোমার আন্দাজ ঠিক হতে পারে, তাহলে এটা কি কোনো পাস্ট টেন্স বুঝিয়েছে? তা না, এটা হলো সম্ভাবনা অর্থে। অর্থাৎ সম্ভাবনা অর্থেও কিন্তু আমরা কুড ব্যবহার করতে পারি, মে, মাইট ব্যবহার করতে পারি। মে ব্যবহার করলে দেখা যায় 70% সম্ভাবনা। আবার কেন সম্ভাবনার অর্থে ব্যবহার করতে পারি। আর মাইট ব্যবহার করলে হলো আপনার 40%, 30%, এই ধরনের একটা সম্ভাবনা, মানে ডিগ্রিজ রয়েছে। মডালিটি বলতে হলো মডালিটির একটা ডিগ্রিজ রয়েছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। সো মডাল ভার্বের পরেও কিন্তু আমরা ক্যাটেনেশন করতে পারি যে ইউ মাস্ট কাম হিয়ার, or I will have to do the work. I will have to, দেখেন এখানে কয়টা ভাগ হচ্ছে, I will have to do the work। তার মানে ক্যাটেনেশন ভার্বটা একসাথে 3, 4, 5টিও বসতে পারে। ফর এক্সাম্পল আমি যদি একটা বাক্য বলি, I don't need to do this work, I don't need to do the work, তাহলে এখানে যে ক্যাটেনেশনটা বসতেছে সেটা কিন্তু আপনার হলো দেখা যাচ্ছে যে 2, 3
টা ভার্ব বসতেছে। তো এই ধরনেরও কিন্তু কেটেনেশন হয়, ইংলিশে 3-4টা ভার্ব একসাথে পাশাপাশি বসে। তো আমরা কিন্তু আপনার মডালিটি বা মডাল ভার্বের সাথে কেটেনেশনগুলো ব্যবহার করতে পারি। তারপরে আপনার যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ফর এক্সাম্পল যে মাল্টিপল কেটেনেশন, যে কেটেনেশনের আবার বিভিন্ন প্রকার ভেতরে রয়েছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কেটেনেশন, এটারও বিভিন্ন ধরনের রয়েছে। সো আমরা আজকে যেটা আলোচনা করতেছি জাস্ট সুপারফিশাল। আপনারা ভাববেন না যে কেটেনেশন আলোচনা করে ফেলেছি এটাই সব শেষ। আমি আবারও বলছি যে প্রত্যেকটা আলোচনার পেছনে অনেক ধরনের নুয়ান্সেস রয়েছে। আমরা যে ভিডিওগুলো করছি সেটা একটু জেনারেল বা অ্যাডভান্সড হতে পারে, কিন্তু এটা কোনো এক্সপার্ট লেভেলের আলোচনা না। কারণ এক্সপার্ট লেভেলের আলোচনাতে লিঙ্গুইস্টিক্স অনেক ফিচার রয়েছে, ল্যাঙ্গুয়েজ অফ ফিলোসফি চলে আসবে, অনেক ধরনের জিনিস চলে আসবে, আর নাইস নুয়ান্সেস তো রয়েছে। সাধারণত ভালো কোনো গ্রামার বই আসলে নেই, আমাদের দেশে তো আসলে কোনো গ্রামার বই নেই। আমাদের দেশে যে গ্রামার বইগুলো প্রচলিত এগুলো মূলত আপনার ইন্ডিয়ান ইংলিশ, যেটাকে আমরা বলতে পারি, সেটা দেখা যায় যে নেসফিল্ড থেকে শুরু হয়েছে প্রথম বই। নেসফিল্ড থেকে তারপরে রেন এন্ড মার্টিন, পিসি দাস, পিকে দে সরকার, ওনাদের বইয়ের ধারাগুলো থেকে পরবর্তীতে আমাদের দেশে এই গ্রামারগুলো মূলত নেসফিল্ড, রেন এন্ড মার্টিন, তারপরে পিসি দাস এবং পিকে দে সরকার, এই 4টা বই আমাদের উপমহাদেশে বা বাংলাদেশে ব্যাপকভাবে করা হচ্ছে, নেসফিল্ড থেকে শুরু হয়েছে। তো এগুলো অত্যন্ত পুরাতন গ্রামার, ট্র্যাডিশনাল টিজি যেটাকে বলে। এটার মূল উদ্দেশ্য ছিল যে এখানকার যারা বাংলা তৎকালীন ভারতীয়দের ইংরেজি শিক্ষা দেওয়া, অনুবাদের মাধ্যমে শিক্ষা দেওয়া বা বিভিন্ন বেসিক গ্রামারের মাধ্যমে। আপনারা জানেন যে আমাদের দেশে যখন কলোনাইজেশন হয় প্রাথমিক পর্যায়ে, তখন কিন্তু ইংরেজিতে শিক্ষিত কীভাবে ধরতো? ওয়ার্ডের ভিত্তিতে। যে যতটা ওয়ার্ড পারতো সে তত বেশি শিক্ষিত এবং তাকে তত সম্মানজনক চাকরি দেওয়া হতো। যেমন আমি 500 ওয়ার্ড পেরেছি, আপনি 300 ওয়ার্ড পারেন, তাহলে আমি আপনার চেয়ে একটু বেশি শিক্ষিত এবং আপনার চেয়ে একটু বেশি বেতনের চাকরি পাবো। এটা ছিল কলোনাইজেশনের প্রাথমিক পর্যায়ে ইংরেজি শিক্ষার ধরন। তো এই বইগুলো সাধারণত নেটিভদের ইংরেজি শিক্ষা, নেটিভটা শব্দ আমি ইচ্ছা করেই ব্যবহার করছি। সো নেটিভদেরকে আপনার শিক্ষা দেওয়ার জন্য এই ইংরেজি ভাষাটা ব্যবহার করা হয়েছে। আমরা যখন কোনো একটা ভিডিওতে হোয়াট ইজ লিটারেচার বা এই ধরনের ভাষাতাত্ত্বিক ফিলোসফিক্যাল আলোচনা করব, ঐতিহাসিক, তখন এই ভাষাগুলোতে আলোচনা করবে। কারণ আমাদের এই পেজটির নাম দিয়েছি রাইজোমেটিক থিঙ্কিং। তো এখানে আমরা ডিফারেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, শুধু যে আপনার ফিলোসফি, ইংলিশ, সেটা না, থিওলজি, সবগুলো ধরনের আলোচনা করবো, সেটা গ্রুপে অলরেডি বলা হয়েছে। যাই হোক, যেমনটা একটা সেন্টেন্স যদি বলি, শি সিম টু ওয়ান্ট টু ট্রাই টু হেল্প। শি সিম টু ওয়ান্ট টু ট্রাই টু হেল্প। দেখেন, সিম টু, ওয়ান্ট টু, ট্রাই টু হেল্প, এখানে কিন্তু ক্যাটেনেশন কিন্তু 3টা করেছি, কিন্তু ভার্ব আছে কয়টা? টোটাল 1টি, 2টি, 3টি, 4টি ভার্ব রয়েছে। তার আমি আবারও বলতেছি যে ক্যাটেনেশন অনেকভাবে হতে পারে, অনেক ধরনের হতে পারে। তো যে বিষয়টা মনে রাখবেন আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেটা আপনার জেরান্ট ক্যাটেনেশন, ইনফিনিটিভ ক্যাটেনেশন এবং হাইব্রিড ক্যাটেনেশন, অর্থাৎ যে ভার্বগুলোর পরে আমরা টুও বসাতে পারি বা আইএনজি বসাতে পারি, সেটাকে আমি নাম দিচ্ছি হাইব্রিড ভার্ব বা হাইব্রিড ভার্ব বলে দিচ্ছি। এটা কোনো নাম নেই, এটা আমি নামকরণ করছি। সো আপনারা দেখবেন যে এই যে ক্যাটেনেশন ভার্ব নিয়ে আলোচনা করছি, এই ধরনের আলোচনা কিন্তু বাংলাদেশে এর পূর্বে আমি এই ভিডিও করার পূর্বে বাংলাদেশে এই বিষয়ে কোনো আলোচনা কোথাও হয়নি। আপনি আপনি ইউটিউব বা গুগল বা অন্য কোথাও দেখতে পারেন যে বাংলাদেশে ক্যাটেনেটিভ ভার্বের উপর আলোচনা হয়নি। আমাদের দেশে এখানে একটি মানসিকতা কি, যে মানুষ অন্য বিনা কারণে কাউকে হিংসে করে বা নিন্দা করে বা পরচর্চা করে, বা কেউ কেউ নিজেকে শ্রেষ্ঠ গ্রামারিয়ান হিসাবে আপনার দাবি করে। দেখা যায় ফেসবুকে অনেক সো কল্ড অনেক আপনার জনপ্রিয় শিক্ষক রয়েছে। এখন আমি ওনাদেরকে সমালোচনা করছি না, ওনাদের কি কোয়ালিফিকেশন বা কি সেটা নিয়ে আমি প্রশ্ন তুলতেছি না। ওনাদের ফলোয়ার হয়তো বা 1 মিলিয়ন হতে পারে, 700 হতে পারে। ওনারা কি করেন, 2-3টা ভিডিও দেখে নিজের একটা ভিডিও তৈরি করে ফেলেন। 2টা ভিডিও দেখে আমি একটা ভিডিও তৈরি করে ফেললাম, যেটাকে ফিলোসফির ভাষা বলে সিমুলেক্রাম, অর্থাৎ সবকিছু কপি থেকে কপি চলছে এখন। কিন্তু একটা ডিপ পড়াশোনার মাধ্যমে যে এই বিষয়গুলো উপস্থাপন করবে, সেটা আসলে ওই পরিমাণ শ্রম এবং যে ওই পরিমাণ ক্যাপাবিলিটিও অনেকের নেই, যেটা মন্দ শোনালেও এটাও সত্যি কথা যে বাংলাদেশে আমরা পরিশ্রম বিভাগ, আমরা শর্টকাটে সব কিছু করতে চাই। তো দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, এটা ক্যাটেনেশন কিন্তু কোনো আলোচনা করা হয় না। এখন আমার এই ভিডিওটার পরে কিন্তু অনেকেই বলতে পারে যে না, এটা তো আমি জানি। তাহলে জানলে আমার প্রশ্ন হলো, এতদিন তাহলে আপনারা আলোচনা করেন নাই কেন বা মানুষকে জানাননি কেন? নলেজ তো শেয়ারিং এর জন্য, তাই না? তো আপনি কি আপনার ভেতরে কি এটা ভরে রাখবেন? যাই হোক, তো ক্যাটেনেশন বিষয়ে যে কথাটা বলতে আপনার
বলছিলাম যে এটা আবার দেখেন যে কিছু কিছু ভার্ব আছে যেটাকে আমরা বলি কজেটিভ ভার্ব, অর্থাৎ আপনার সাধারণত প্রচলিত অর্থাৎ আমরা মেক, হ্যাভ, গেট এরকম বসাই, হেল্প এগুলো বসাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের দেখা যায় অবজেক্ট বসে, অবজেক্ট প্লাস আমরা কিন্তু ভার্বের বেস ফর্ম বসাতে পারি, কখনো কখনো V3 বসাতে পারি। আপনারা পজিটিভ ভার্বটা একটু বিস্তারিত করে নেবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সামস। ফর এক্সাম্পল লেটসে আমরা যদি হ্যাভ ধরে নিই, তো হ্যাভের কিন্তু আপনার অনেক মিনিং রয়েছে, প্রায় 50-60টা মিনিং ডিকশনারিতে রয়েছে, আপনারা যে কোনো ভালো ডিকশনারি ঘাটতে পারেন। সো প্রাথমিকভাবে হ্যাভ যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা যখন ব্যক্তি বসাই তখন আমরা আমরা হলো হ্যাভের পরে হলো সাধারণত বেস ফর্ম বসাই। ফর এক্সাম্পল আমি বলতে পারি I will have you do the assignment, I will have you do the assignment। কিন্তু আমি যদি হ্যাভের পরে বস্তু বসাই তাহলে হ্যাভ দ্য ওয়ার্ক ডান। গেটের ক্ষেত্রে একই, গেটের পরে আমরা টু বসাতে পারি বা আইএনজি বসাতে পারি। যেমন আই উইল গেট ইউ স্পিকিং ইংলিশ ইন 3 months, আই উইল গেট ইউ স্পিকিং ইংলিশ 3 months, এটা আইএনজি বসাচ্ছি। অথবা আই উইল গেট ইউ টু ডু দ্য ওয়ার্ক, যেটা টোফেলে পাওয়া যায় টু বসে আপনার, এটাও কিন্তু কেটিনেশন, যে অবজেক্টের পরে টু বসছে, আই উইল গেট ইউ টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু গেটের পরে যদি বস্তু বসানো হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আপনার V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। ফর এক্সাম্পল গেট দ্য ওয়ার্ক ডান, ওকে, তো গেট দ্য ওয়ার্ক ডান, কাজটি করিয়ে নিও। আই উইল গেট দ্য রুম পেইন্টেড, আমি এই রুমটি পেইন্টেড করে নিব। অথবা আই এম গোয়িং আউট টু গেট মাই মোবাইল ফিক্সড, আমি এই মোবাইলটি তৈরি মেরামত করাতে বাইরে যাচ্ছি। এই ধরনের ক্যাটেনেশন হয়, বিভিন্ন ধরনের ক্যাটেনেশন হতে পারে। আরেকটা প্রচলিত ক্যাটেনেশন দেখা যায় যে আমরা ভিআর ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। যেমন আপনারা জানেন যে একটু নোট দিয়ে রাখি যে হেল্পের পরে এক সময় টু বসতো, কিন্তু এখন মডার্ন ইংলিশে এক্সক্লুসিভলি বলা যায় যে আপনার টু ছাড়াই বসে। যেমন আই উইল হেল্প ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি যদি বলেন আই উইল হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক, এটাও কারেক্ট, ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু মডার্ন ইংলিশে বা যে কোনো আপনি পত্রিকা বা মডার্ন বই পড়লে দেখবেন যে আই উইল হেল্প ইউ ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এখানে কিন্তু টু বসাচ্ছে না, একেবারেই হেল্পের পরে বেস ফর্ম বসাচ্ছে। যেমন কিছু ভার্ব আছে, ভার্ব অফ পারসেপশন বলতে পারি বা এরকমের নাম দিতে পারি। যাই হোক, যেমন আপনার বিহোল্ড বা ভার্ব অফ সেন্সেস, বিহোল্ড, ওয়াচ, সি, লিসেন, ফিল, নোটিস, এই সকল ভার্বের পরে টুও বসতে পারে, আইএনজিও বসতে পারে। ফর এক্সাম্পল আমি বলতে পারি আই ওয়াচ হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। অথবা আই ওয়াচ হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছিলাম। তাহলে আই ওয়াচ হিম গো, অথবা আই স হিম ডু দ্য ওয়ার্ক, আই স হিম ডুইং দ্য ওয়ার্ক, ওকে। তাহলে আই স হিম ডু দ্য ওয়ার্ক বিয়ার ইনফিনিটিভ বসাচ্ছি, অথবা আই স হিম ডুইং দ্য ওয়ার্ক, আপনার এখানে করে দিচ্ছি আমরা, আইএনজি বসাচ্ছি। সো সেক্ষেত্রে কিন্তু কোথায় বেস ফর্ম পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু দুটোই শুদ্ধ, কিন্তু একই অপশন যদি দুটো থাকে তাহলে আমরা কোনটা দেবো সেটা একটা বিতর্কিত রয়েছে। এটার মধ্যে একটু মিনিংগত পার্থক্য রয়েছে, কোনো একটা ভিডিওতে আমরা এই মিনিংগত পার্থক্যটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো যেমনটা বলছিলাম যে কিছু কিছু ভার্ব আছে মিনিং চেঞ্জার, অর্থাৎ এদের পরে টুও বসতে পারে, আইএনজিও বসতে পারে, কিন্তু সেক্ষেত্রে মিনিং চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল আমি একটা ভার্ব নিলাম স্টপ, এখন স্টপ ভার্বটা আপনি একটু লক্ষ্য করেন যে স্টপ ভার্বের পরে টু প্লাস V1 বসে, ইনফিনিটিভ বসে। আবার কিছু ক্ষেত্রে জেরান্ট বসে। যেমন আমি যদি বলি হি স্টপড স্মোকিং, হি স্টপড স্মোকিং, সে ধূমপান বন্ধ করে দিল, একেবারেই বন্ধ করে দিল। কিন্তু আমি যদি বলি হি স্টপড টু স্মোক, তাহলে কি করলো? সে অন্য সব কিছু কাজ বাদ দিয়ে ধূমপান করা শুরু করলো। দেখছেন, মিনিংটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। হি স্টপড স্মোকিং মানে হলো ধূমপান বন্ধ করে দিল, আর ধূমপান করবে না, এটা নেশাটা বন্ধ করে দিল। আমি যদি বলি হি স্টপড টু স্মোক, তাহলে সে হয়তো বা টাইপিং বা কোনো কিছু করতেছিল, সেগুলো বাদ দিয়ে সে এখন স্মোক করতে লাগলো, মিনিং কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি বলি যে আই উইল ট্রাই টু হেল্প ইউ, আই উইল ট্রাই টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু আমি যদি বলি যে ট্রাই ডুইং দিস, তাহলে এটা এক্সপেরিমেন্ট বোঝাচ্ছে, যে ট্রাই ডুইং দিস হলো এটা করার চেষ্টা করো, নতুন করে কিছু দেখো, শিখতে পারো কিনা, সেক্ষেত্রে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি যদি বলি যে আই রিমেম্বার ওয়াচিং দ্যাট মুভি, আই রিমেম্বার ওয়াচিং দ্যাট মুভি, এটা কি, আই রিমেম্বার ওয়াচিং দ্যাট মুভি, আমি মুভিটা দেখেছিলাম, আমি এটা এখন স্মরণ করতে পারছি। কিন্তু আমি যদি বলি আই রিমেম্বার টু ওয়াচ দ্যাট মুভি, তার
আই রিমেম্বার টু ওয়াচ দ্যাট মুভি, এটার মানে হলো আই নিড টু ওয়াচ দ্য মুভি, অর্থাৎ আমাকে মুভিটা দেখতে হবে। অর্থাৎ আরেকবার বলছি, আমি যদি বলি যে আই রিমেম্বার ওয়াচিং দ্যাট মুভি, তার মানে হলো মুভিটা মানে কি কি ঘটনা ঘটেছিল আমি এটা মনে করতে পারতেছি, আমি অতীতে এটা দেখেছিলাম, এখন এখনো আমার স্মৃতিতে কি এটা রয়ে গেছে। কিন্তু আমি যদি বলি আই রিমেম্বার টু ওয়াচ দ্যাট মুভি, তাহলে কি আই নিড টু ওয়াচ দিস মুভি, অর্থাৎ আমাকে এই মুভিটা দেখতে হবে। তাহলে মিনিং কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের আরও ভার্ব রয়েছে, যে কমন ভার্বগুলো বিগিন, হেড, কন্টিনিউ, ট্রাই, স্টপ, রিমেম্বার, ফরগেট, রিগ্রেট, মিন, ড্রেড, অর্থাৎ এগুলোকে আমি নাম দিয়েছি মিনিং চেঞ্জার। অর্থাৎ টু প্লাস ইনফিনিটিভ বসলে এক ধরনের মিনিং হয়, আর জেরার টু বসলে আরেক ধরনের কিন্তু মিনিং হয়। সো ক্যাটেনেশন বিষয়ে যে আলোচনা হলো করেছি। আবার কিছু কিছু আছে যে আপনার রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্বও বলা হয়ে থাকে, রিপোর্টিং ভার্ব বলে, ভার্ব অফ রিপোর্টিং। যেমন ফর এক্সাম্পল পিপল, বা এই ধরনের আমরা বলতে পারি পিপল বিলিভ হিম টু বি এ জিনিয়াস, অথবা আমরা পেসিভ করতে পারি হি ইজ বিলিভড টু বি এ জিনিয়াস। অ্যাক্টিভে আমরা করতে পারি দে এক্সপেক্ট হার টু উইন দ্য কম্পিটিশন। পেসিভে করতে পারি শি ইজ এক্সপেক্টেড টু উইন দ্য কম্পিটিশন, যেমন শি ইজ এক্সপেক্টেড টু উইন দ্য কম্পিটিশন। এই ধরনের ভার্ব হলো বিলিভ, কনসিডার, এক্সপেক্ট, নো, তারপরে সে, সাপোজ, রিপোর্ট, ক্লেম এবং থিঙ্ক। সাধারণত এইসব ভার্বগুলো আমরা এই পদ্ধতিতে ব্যবহার করতে পারি। সো আপনারাদেরকে আবারও বলছি যে আমরা আজকে যে আলোচনা করেছি সেটা হলো ক্যাটিনেটিভ ভার্ব। এটা একটা অ্যাডভান্স টপিক, অর্থাৎ এটা ভার্বকে আমরা কত ধরনের চেঞ্জ করতে পারি, অর্থাৎ ভার্বটা কখনো অবজেক্ট প্লাস টু নেই, কখনো ভি নেই, কখনো পার্টিসিপল নিচ্ছে, কখনো আইএনজি নিচ্ছে, আবার এটা পরে